আমার এমন কেন হয় বুঝতে পারি না। মাঝে মাঝে একটা দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় আমাকে আবিষ্ট করে। অস্পষ্ট ছায়া ভাব, একটা কালো ধোঁয়া আমাকে আচ্ছন্ন করে। আমার পরম শ্রদ্ধেয় পিতার লাশ দেখেছিলাম মারা যাবার একদিন পর। মনে হয়েছিল একটা অচেনা মুখ, ফ্যাকাশে বিবর্ণ। রাতে আমি স্বপ্ন দেখলাম একটা অতি জীর্ণ পুরনো দালান, তারই একটা আসবাবপত্রহীন কামরায় আমি একা দাঁড়িয়ে আছি। পিতার সারা শরীর সাদা কাপড় দিয়ে ঢাকা। তিনি ধীর পায়ে ঢুকলেন সেই ঘরে। তিনি আমাকে যেন হাত নেড়ে বললেন, চলে আয়, চলে আয় খোকা। কোথায় যাব আমি? না, যাব না, আমি যাব না। আজকের নাটক যাব কি যাব না, রচনা ও প্রযোজনা নাজমুল আলম, নাট্যানুষ্ঠান যাব কি যাব না। মন্টি পড়ছো না? পড়ছি তো মা। কই সারা শব্দ তো পাচ্ছি না। হোমওয়ার্ক করছি। হ্যাঁ, ওগুলো শেষ করো, আমি এসে দেখব। তুমি কোথায় যাবে মা? আব্বু যাবে? হ্যাঁ যাবে। তাড়াতাড়ি ফিরো, না হলে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, দেরি হলে শানুর মা তোমাকে খাইয়ে দেবে। কাল সকালে তখন হোমওয়ার্কগুলো দেখে দেবো। হ্যাঁ শানুর মা। যাই আম্মা। শোনো, আমাদের ফিরতে দেরি হলে মন্টিকে খাইয়ে দেবে। আর স্যুপটা হলো তোমার? হ্যাঁ হয়েছে আম্মা। আমি আব্বাকে খাইয়ে দিয়ে যাই। তুমি শোনো, তুমি ওই কাপ বাটি চামচ রেডি করো, আমি আসছি। আমাদের আচ্ছা। ফিরতে দেরি হলে তুমিও খেয়ে নিও, কেমন? আচ্ছা আম্মা। শোনো, সাহেব কি করছেন? ঘরে তো দেখে আইলাম না। আব্বা, আব্বা উঠুন, স্যুপ এনেছি। কে? ও বৌমা, জি, স্যুপ এনেছি, খেয়ে নেন। এখনই খাবো? জি, আজকে আগেই নিয়ে এলাম। আমরা একটু বেরোবো ভাবছি, ও আপনাকে খাইয়ে দিয়ে যাই। আচ্ছা, শানুর মা একদম তাল পায় না। আচ্ছা ঠিক আছে, দাও। এখন শরীরটা কেমন লাগছে আব্বা? আপনার বেশি খারাপ লাগলে আমরা... না না, আমি ঠিক আছি, তোমরা বেরো। আমাকে আর কতক্ষণ আগলে রাখবে? আমি তো আর কদিন পরেই দেশে চলে যাব, তখন... এত তাড়াতাড়ি কি যাবেন? শরীরটা একটু ভালো না হলে আপনার ছেলে আপনাকে যেতে দেবে নাকি? যেতে না দিলেই হলো। আমি যেতে চাইলে আমাকে কি করে ধরে রাখবে? আমি তো আসতে চাইনি, খোকাই তো আমাকে জোর করে নিয়ে এলো। আর চেক আপ করিয়ে কি হবে মা? শরীরের কলকবজাগুলো সব ক্ষয়ে গেছে। আল্লাহ যে কদিন হায়াত রেখেছেন। ডাক্তার চেক আপ করে ওষুধ দিলে আপনি ভালো হয়ে উঠবেন। আর চেক আপ ভালো হয়ে ওঠা, হ্যাঁ? মানুষ চেষ্টাই করে মাত্র। শোনো, আমরা জন্মের পর থেকেই একটা অদৃশ্য বিন্দুর দিকে এগিয়ে চলেছি, আর বিন্দুতে পৌঁছানোর সময়টা নির্ধারিত। তার এক মুহূর্ত এদিক ওদিক হবে না। হ্যাঁ, খোকা ছাড়লো না তাই এলাম। তাছাড়া আমাদের মফস্বল শহরেও তো ভালো ডাক্তার আছে, ওখানেও তো চেক আপ হয়। না আব্বা, এখানে অনেক বেশি সুবিধে। লোকে তো ঢাকায় ভালো চিকিৎসার জন্যই আসে। আমার আর চিকিৎসার দরকার নেই। কিছুদিন কবিরাজি ওষুধ খেয়ে ভালোই ছিলাম। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। ওখানে বকুল একা আছে। আমাদের বুড়ো গোমস্তা পানা মোল্লাকে রেখে এসছি। ও আর নিজের ঘর বাড়ি ছেড়ে কয়দিন থাকবে? জমিদারি নেই, কিন্তু গোমস্তা আছে। আমাকে শিগগিরই যেতে হবে। আপনার ছেলে ছাড়লে তো... সময় হয়ে এলে সবাইকে ছাড়তে হয় মা। কি যে বলেন আব্বা। নিন, এটুকু খেয়ে নিন। আর কত খাবো মা? খাওয়ার ইচ্ছেও কমে এসছে। খোকা কি করছে? অফিস থেকে এসেই তো আবার খাতাপত্র ডায়েরি নিয়ে বসে। আজকে আমরা বেরোবো বলে তৈরি হচ্ছে বোধহয়। আব্বু, কি বাবু? তুমি এখন বাইরে যাবে? হ্যাঁ, না, যাব না। যাবে কি না তাই বল। যদি না যাই তো কি? তাহলে একটা গল্প বলতে হবে। তোমার স্কুলের পড়া হয়েছে? হ্যাঁ, হোমওয়ার্ক সব শেষ করেছি। এখন গল্প বলতে ভাল লাগছে না। কি বাপ ছেলেতে খুব গল্প হচ্ছে, তাই না? কি ব্যাপার মন্টি, তোমার হোমওয়ার্ক শেষ হয়েছে? হ্যাঁ মা।
মন্টি এখন যাও, এখন আর গল্প করতে হবে না, পড়তে যাও। আচ্ছা। তোমার ব্যাপার কি, গায়ে এলিয়ে বসে আছো? রেডি হয়ে নাও। তুমি রেডি হয়েছো? তোমাদের তো প্রসাধনেই জীবনের অর্ধেক সময় ব্যয় হয়। তোমরা তো শুধু আমাদের প্রসাধনটাই দেখতে পাও, আর রান্নাঘরে হাঁড়ি ঠেলতে ঠেলতে যে মেয়েদের জীবনের 3 ভাগ কেটে যায় সেটা দেখতে পাও না। হ্যাঁ, দেখতে পাই। এখন কি করতে হবে তাই বলো। কি বলবো, রেডি হয়ে নাও। আমি হাতের কাজগুলো সেরে আব্বাকে খাইয়ে এলাম, এখন একদম ফ্রি। আমাদের তো ফিরতে দেরি হবে, শানুর মা মন্টিকে খাইয়ে দেবে, ওকেও খেয়ে নিতে বলেছি। ভাবছি যাবো কি না। যাবে কি না মানে? প্রেজেন্টেশন কি না হলো, আমি সারা সন্ধে খেটে খুটে ফ্রি হলাম, এখন বলছে যাবো কি না? এখন এমন ভাববার কারণ? কারণ নিশ্চয় একটা আছে। কারণ ছাড়া দুনিয়ার কোনো কাজই হয় না। সে কারণটা আমাকে বলা যায় না? তোমার এই কাণ্ড কারখানা আমার একদম ভালো লাগে না। কি ভালো লাগে না? এই যে কোনো কাজ করব কি করব না, হবে কি হবে না, কত চিন্তা ভাবনা। সব কাজই ভেবেচিন্তে করতে হয়। মাহমুদার স্বামী জাবেদ আলী আমার অফিসের অন্য সব স্টাফকে আমার বিরুদ্ধে খেপিয়ে বেড়াচ্ছে। আমি অনেক ভেবে দেখলাম তার বাসায় যাওয়া আমার ঠিক হবে না। সেটা ঠিক করতে এত ভাবতে হলো? এ কথাটা আগে বললেই আমি মাহমুদাকে কিছু একটা বলে এড়িয়ে যেতাম। আহা, এতে এত রাগারাগির কি হলো? না, রাখবো না, খুশিতে ধেই ধেই করে নাচবো। তুমি তোমার এই স্বভাবটা বদলাও, বুঝেছো? না হলে জীবনে অনেক ভোগান্তি আছে বলে রাখছি। কোন স্বভাব? সব কাজই করব কি করব না ভাব, আর হঠাৎ হঠাৎ মত বদলে ফেলা। হ্যাঁ, স্বভাব যায় না বলে। তুমি জ্বলবে, আমাকেও জ্বালাবে। ফিরতে রাত হয়ে গেল। ঘুমিয়ে পড়েছিলে নাকি? না। ক্লাবে এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। মাসুম, আমার স্কুলের বন্ধু। স্কুলে একসাথে পড়তাম, ফার্স্ট ইয়ারও একসাথে পড়েছি। তারপর আমার আব্বা বদলি হয়ে গেলেন, আমিও চলে গেলাম চাটগাঁয়ে। ভারী ইন্টারেস্টিং ছেলে। স্কুলের ফার্স্ট বয়, পেছনের বেঞ্চে বসতো। কলেজেও তাই। খুব ভেবেচিন্তে কাজ করে, আবার বেশি চিন্তা করে করে হঠাৎ মত বদলে ফেলে। আমি একা একাই কথা বলে যাচ্ছি। তুমি খেয়ে নিয়েছো তো? না। ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসি। টেবিলে খাবার ঢাকা রয়েছে, তুমি খেয়ে নিও। তুমি খাবে না? না। কেন? সব কেনর উত্তর আছে? তুমি এত রাত করে ফিরলে কেন, তার কোনো উত্তর আছে? আহা, রাগ করো না। সত্যি, কাল থেকে সকাল সকাল ফিরবো, আমি কথা দিচ্ছি। জানো যে কথা রাখতে পারবে না, মিছি মিছি তেমন কথা দাও কেন? আমাদের বিয়ে হয়েছে আজ কতদিন হলো? 9-10 বছর ধরে এমন কথা তুমি আমাকে অহরহ শুনিয়েছ। একা একাই এতগুলো দিন কেটে গেল, বাকিটাও আমার এভাবেই কেটে যাবে। আহা, অত সেন্টিমেন্টাল হচ্ছে কেন? সেন্টিমেন্টাল? রাত দিন ব্যবসা, বন্ধু বান্ধব, ক্লাব নিয়ে আছো, আমার কথা তুমি ভাবো। জানো তো, এ বাসায় কথা বলার মতো আর কেউ নেই। আমার সময় কি করে কাটে? সময় সময় কাটানোর কত উপায় আছে। বই পড়ো, রেডিও শোনো, টিভি দেখো। তুমি একা একা থাকো ভেবে ভিসিআর কিনে দিলাম। শুধু এগুলো দিয়ে যদি চলতো তাহলে আর সংসার করা কেন? তুমি শুধু নিজেকে নিয়েই আছো, তাই থাকো। আজকে আবার নতুন করে কথা দিচ্ছ কেন? ওহো, এত রাতে এসব কথা শুনতে ভালো লাগে? শুনতে ভালো না লাগলে শুনো না, আমি আর তোমাকে শোনাতেও চাই না। কাল রাতে ক্লাব থেকে ফেরার পর একটা কথাও বললে না। যে কথা শোনে তার সাথে কথা বলা যায়। আচ্ছা, তোমার কোন কথা শুনিনি বলো তো? কোন কথাটা শুনেছ? কাল মাহমুদাদের ওখানে যাব, সব ঠিকঠাক, হঠাৎ কি হলো, মত পাল্টে ফেললে। ও, তাই রাগ হয়েছে? রাখতে যাব কোন দুঃখে? মেয়ে মানুষের রাগ থাকতে নেই, ওটা পুরুষদের একচেটিয়া। ওরে বাপ রে, হাওয়া খুব গরম মনে হচ্ছে। অত রাত পর্যন্ত ক্লাবে কি করলে? ও সীমা, আরে তোমাকে তো বলাই হয়নি। আরে বলবো কখন বলো? বাসায় ফিরে তোমাকে যেমন গম্ভীর দেখলাম। আহা, কি বলতে চাচ্ছিলে বলো তো? ক্লাবে আমার অনেক দিনের পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো, আজাদ খান। আমরা স্কুলে একসাথে পড়েছি। কলেজে পড়ার সময় ওর আব্বা বদলি হয়ে চাটগাঁয়ে চলে গেলেন। তারপর এই কয় বছর আর দেখা হয়নি। এখন মস্ত বড় বিজনেসম্যান। বলল 8-9 বছর বিয়ে হয়েছে, ছেলে পুলে নেই, কোনো ঝামেলা নেই, খুব আরামেই আছে।
ছেলেপুলে না থাকলে খুব আরামে থাকে বুঝি। তোমার যা বুদ্ধি। বউটার বোধহয় খুব দুঃখ। বউটার খুব দুঃখ তুমি কি করে বুঝলে? তোমরা পুরুষ মানুষেরা বুঝবে না। একা সংসারে কি করে সময় কাটে। বাসায় আর কে আছে? আরে তাই তো বলতে যাচ্ছি, বাসায় আর কেউ নেই, বউটা একদম একা। আর আজাদ তো ব্যবসার ধান্দায় আজ চাটগা, কাল খুলনা, পরশু সিলেক্ট করে বেড়াচ্ছে। বউকে এমনকি ভিসিআর পর্যন্ত কিনে দিয়েছে। বউটা খুশি? আজাদের কথা এতেও বউটা নাকি খুশি নয়। হ্যাঁ, আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। গেলেই পারতে। না, এত রাতে আর গেলাম না। যাওয়া যাবে একদিন, এখানেই তো থাকে। যাও, একদিন ঘুরে এসো। বউটা কথা বলবার লোক পাবে। তুমি তো আবার মনের মতো লোক পেলে খুব কথা বলতে পারো। কি ঠাট্টা হচ্ছে? না না, ঠাট্টা না। আব্বা কি করছেন? তুমি বললে না আজ একসাথে বেরোবে, তৈরি হচ্ছেন বোধহয়। আব্বা চেক আপ করতে চান না, অথচ এই জন্যই ঢাকায় আসা। সুবিধে হলে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। হাসপাতালের থেকে থরো ইনভেস্টিগেশনের সুবিধা আছে। উনি বোধহয় হাসপাতালে থাকতে রাজি হবেন না। দেখি বলে কয়ে। আব্বা, কে? খোকা? আমি বলছিলাম কি, হ্যাঁ। চেক আপের জন্য দরকার হলে হাসপাতালে থাকতে হবে। না 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 হাসপাতালে থাকলে থরো চেক আপের সুবিধা হবে। না, আমি হাসপাতালে থাকবো না। আরে আমি তো আসতেই চাইনি। আমাদের ওখানেও মফস্বল শহরে হাসপাতাল আছে, সেখানেও চিকিৎসা হয়। ভালো চিকিৎসার জন্য তো লোকে ঢাকায় আসে। আমি তো এলাম, যেভাবে চেক আপ হচ্ছে সেভাবেই হোক। আমার অসুখ জটিল, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলাইটিস, সব রকমের ব্যাধি বাসা বেঁধেছে। আর দেখি কি হবে, ওষুধ খেয়ে যে কদিন বেঁচে থাকা। ভালো চিকিৎসা হলে অনেক অসুখই ভালো হয়ে যাবে। বুড়ো বয়সে কোনোটাই ভালো হয় না, মরণকে কয়েকদিন ঠেকিয়ে রাখা আর কি। স্যার, আমাকে ডেকেছিলেন? Yes, সেলস ডিপার্টমেন্টের স্টেনোদের ইন্টারভিউ আজ। yes, I know that. ওই ব্যাপারে কথা বলার জন্যই ডেকেছি। আমি একজন ক্যান্ডিডেটকে পাঠিয়েছিলাম। উনি তো আগে দরখাস্তই করেননি। আগে জানতেন না, আজ দরখাস্ত নিয়ে এসেছেন। আমি দরখাস্তের উপর লিখে দিয়েছিলাম আপনি নাকি তাকে পরে জানাবেন বলেছেন। উনি তো স্যার একদম কোয়ালিফাইড নন। স্টেনোগ্রাফারের পোস্ট, শর্ট হ্যান্ড দূরের কথা, টাইপিং পর্যন্ত। জানেন না, এই তো। ইন্টারভিউ নিয়ে ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিন। চেয়ারম্যান সাহেব ফোন করেছিলেন, আর ওপরের রেকমেন্ডেশন আছে। এরকম অযোগ্য প্রার্থীকে চাকরি দিলে সেলস ডিপার্টমেন্টের কাজ হ্যাম্পার করবে। ক্যান্ডিডেটদের মধ্যে শর্ট হ্যান্ড টাইপিং জানা গ্র্যাজুয়েট ছেলেমেয়েও আছে। ডু হোয়াট আই সে। আমি বলছি অ্যাপয়েন্ট হার অ্যান্ড প্লেস হার অ্যাট দ্য রিসেপশন। স্মার্ট আছে, পারবে। আর সেলসের কাজ পুরনো টাইপিস্টদের কাউকে দিয়ে চালিয়ে নিন। এতগুলো যোগ্য প্রার্থীকে রেখে এরকম অযোগ্য প্রার্থীকে কিছুতেই চাকরি দেওয়া যায় না। প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি করা যায় না। এরকম প্রার্থীকে আমি চাকরি দিতে পারবো না। কথাটা বলবো না বলবো না? কে চুপ করে রইলেন কেন? এভাবে চললে এভাবেই সব কিছু চলছে, সব কিছু চলবে। আসতে পারি স্যার? কি ব্যাপার, আপনি? হ্যাঁ স্যার, আমি মিনা, তাহমিনা রহমান। সেদিন আপনার সাথে দেখা করেছিলাম। আপনি বলেছিলেন ইন্টারভিউ নেওয়া হবে না। আমি আজ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম, এমডি সাহেবের সই করা। আপনি কিছু জানেন না স্যার? না, আমি কিছু জানি না। আপনি তো স্যার দরখাস্তটা ফেলেই রাখলেন। তা যাকে, এখন কোথায় ডিউটি করব বলে দিন স্যার। এমডি সাহেব আপনার সাথে দেখা করতে বলেছে। যিনি আপনাকে চাকরি দিয়েছেন তিনি আপনাকে বলে দেবেন কোথায় ডিউটি করতে হবে। আমি এই ব্যাপারে কিছুই জানি না। আপনি জানেন না স্যার? আচ্ছা, উঠি। স্যার, দোয়া করবেন। আসি। আচ্ছা, আসুন।
কি তোমার বন্ধুর কথা এত বললে আমাদের বাসায় নাকি আসবে? হ্যাঁ, আসার তো খুব ইচ্ছে। বেচারা অফিসের ঝামেলায় এত ব্যস্ত, তার উপর ওর আব্বা এসেছেন ট্রিটমেন্টের জন্য। তাকে নিয়ে হাসপাতালে বাসায় দৌড়দৌড়ি। ওর আব্বা কোথায় থাকেন? যশোরে, রিটায়ার্ড পুলিশ অফিসার। রিটায়ার্ড পুলিশ অফিসার? কি নাম? আমজাদ আলী সাহেব। খুব অনেস্ট পুলিশ অফিসার ছিলেন। আমজাদ আলী সাহেব? কি চেনো নাকি? না, আমি চিনব কি করে? তোমার বন্ধুর নাম যেন কি? মাসুম আলী। মাসুম? মাসুম আলী? হুম। তোমার বন্ধু কেমন করে? চেনো নাকি? মাসুম নামের তো কত ছেলেই থাকতে পারে। মাসুমও তো রাজশাহী কলেজে পড়াশোনা করেছে, ওখান থেকে পাশ করেছে। তুমিও তো তাই। বাহ, বেশ হিসেব মিলিয়ে ফেললে তো। এখন সে তোমার বন্ধু কি করে হলো তাই বলো তো। আমি মাসুমের সাথে শান্তাহার স্কুলে একই সাথে পড়েছি। আমার আব্বা বদলি হয়ে গেলেন চাটগাঁয়ে, আমরাও চলে গেলাম। সেই থেকে আর দেখা সাক্ষাৎ নেই। তারপর 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 মাসুম নামের একটি ছেলে যখন রাজশাহী কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে, আমি তখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই। আচ্ছা, তোমার বন্ধুর একটু ডেসক্রিপশন দাও তো, দেখি এই মাসুমই সেই মাসুম কিনা। ডেসক্রিপশনে কি দেবো? একদিন ধরেই নিয়ে আসবো, মিলিয়ে দেখে নিও। তুমি আবার জেলাস হয়ে যাবে না তো? জেলাস হবার কি আছে? এরকম কত ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে। মাসুম নামের ছেলেটার সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল। মানে আমরাই ঠিক করেছিলাম বিয়ে করব বলে। হলো না কেন? ওর ইনডিসিশন, সিদ্ধান্তহীনতা। ওর বাবা মাকে কিছু বলতেই পারলো না। তারপর যা হয় তাই হলো। বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেললেন অন্য জায়গায়। কিন্তু এই মাসুমের বিয়ে তো আমাদের বিয়ের আগেই হয়েছে। হিসেব মিলবে না, সবটাই নাটকীয় ব্যাপার। তোর কথা সত্যি হলে সত্যি ব্যাপারটা খুব এক্সাইটিং। সত্যি গো সত্যি, আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন? তারপর 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 বিয়ের আগের দিন আমি বাড়ি থেকে পালালাম। মাসুমের সাথে? তাহলে তো আমি মাসুমেরই ঘরণী হয়ে যেতাম, তোমাকে আর এত জ্বালা পোহাতে হতো না। বেশ সাসপেন্স ক্রিয়েট করছো। ওই ভীরুটার সাথে আমি পালাবো? ওর পালাবারও সাহস ছিল না। যে ছেলে সাহস করে বাবা মাকে বিয়ের কথা বলতে পারে না, সে ছেলে পালাবে? আমি পালিয়ে খালার বাসায় গিয়ে লুকিয়ে থাকলাম। সেই বিয়ে ভেঙে গেল। তারপর? তারপর শুনলাম মাসুমের বিয়ে হয়ে গেছে। আমিও ঠিক করেছিলাম জীবনে আর বিয়েই করব না। মাসুমকে ভালোবেসে? মাসুমকে ভালোবেসে? হি ইজ এ কাওয়ার্ড। এতটুকু গার্ডস নেই, বাবা মাকে বলার সাহস পেল না ওকে আমি ভালোবাসি না, আই হেট হিম, ওকে আমি ঘৃণা করি। এ যদি সেই মাসুম হয় তাহলে তাহলে ওকে আমার বাসায় কোনো দিন আনবে না, একটা সিন ক্রিয়েট হবে। মাসুমের মতো বন্ধু সহজে একটা মেলে না, লাখে এক। হ্যাঁ, সে তোমাকে লাখ লাখ টাকার ব্যবসা দিচ্ছে, তোমার কাছে মাসুম তো লাখে এক হবেই। তোমার কাছেও তাই ছিল, এখন ছ্যাক খেয়ে উল্টো পাল্টা বলছো। আমি ছ্যাক খেতে যাব কোন দুঃখে? তোমার বন্ধুর ফোন নাম্বারটা দিও তো। আমার নোটবুকে লেখা আছে। ওর ফোন নাম্বার কি করবে? হারানো দিনের গান শোনাবে নাকি? তুমি ওকে কিছু বলবে না। এ যদি সেই মাসুমি হয়, আমি একটু খেলাতে চাই। আগুন নিয়ে খেলা? ও দাদু, পানি। আরে দাদু, তুমি পানি নিয়ে এলে? হ্যাঁ, তোমার মা কোথায়? শানুর মা কোথায়? তুমি পানি চাইলে, আমি বললাম আমি নিয়ে যাই। মা রান্না করছে, বুয়া তরকারি করছে। দাদু ভাই, তোমার শরীর খারাপ লাগছে? না ভাই, আজকে একটু ভালো। এই কখনো ভালো কখনো খারাপ। তোমার কি অসুখ হয়েছে দাদু? এই বুড়ো বয়সে কত রকমের রোগ। আরে হাড় কনকনানি, দাঁত টনটনানি, পেট ভটভট, মাথা কটকট। এগুলো অসুখের নাম হলো নাকি? অসুখের নাম কি? সব জিনিসের নাম থাকে নাকি? হ্যাঁ দাদু, সব জিনিসের নাম থাকে। নাম ছাড়া দুনিয়ায় কিছুই থাকে না। তাই নাকি? দাদু, চকলেট খাবে? খুব সুন্দর চকলেট, আব্বু অফিস থেকে এনেছে। তোমার আব্বুর অফিসে চকলেট দেয় নাকি? কিন্তু আমার তো চকলেট খাওয়া বারণ দাদু।
কঠিন ডায়াবেটিস, মিষ্টি খাওয়া একদম মানা। একটা খেয়ে ফেলো দাদু, এখানে কেউ নেই। হ্যাঁ। আমি আব্বু আম্মুকে বলবো না। তোমার আব্বু দেখতে পেলে তোমাকে আর আমাকে দুজনকে মাল লাগাবে। তোমাকে আবার মারবে নাকি? হ্যাঁ মারবে, আমি তোমার আব্বুর ছেলে তো। বারে, হ্যাঁ। আমি তো আব্বুর ছেলে। আমি হলাম বুড়ো খোকা আর তুমি হলে ছোট্ট খোকা। আপনাকে আমি নিজে ডেকে বললাম, ইন স্পাইট অফ দ্যাট মিনা রহমানের কেসটা ইউ ডিডন্ট সাবমিট টু মি। অগত্যা আমাকে নিজেকেই সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠাতে হলো। কি করব, এত প্রেশার। কিছু বলবো? না থাক, কিছুই বলবো না। মিনা রহমানকে আমি আপনার কাছে পাঠিয়েছিলাম তার ডিউটি অ্যাসাইন করার জন্য, আর আপনি তাকে অত্যন্ত ইনসাল্টিং কথাবার্তা বলেছেন। আচ্ছা মেয়ে তো আবার উল্টো আমার বিরুদ্ধে নালিশ করে গেছে। কে? চুপ করে আছেন কেন? আমার কিছু বলার নেই, চলি স্যার। আরে বসুন বসুন বসুন। শুনুন, এইসব খালি নীতিফিতি করলে এত বড় প্রতিষ্ঠান চালানো যাবে না। কত রকমের প্রেসারের মুখে আমাদের কাজ করতে হয়। আপনাকেও একটু বুঝে সুঝে চলতে হবে। ইউ আর এ ব্রাইট ইয়াং ম্যান, আপনার ভবিষ্যৎ আছে। হ্যাঁ, গার্মেন্টস সমেত পুরো অপারেশনাল সাইটের দায়িত্ব আপনাকেই দিলাম। খুব সিরিয়াস দায়িত্ব, আমি চেষ্টা করবো স্যার। আপনি পারবেন, আই এম শিওর। হ্যাঁ, শুনুন, একটা কথা বলি। আই হোপ ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইট। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধু কম্প্রোমাইজ করে চলেছি, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ ইনএভিটেবল। সবাই কম্প্রোমাইজ করছে, এভরিওয়ান, এভরিওয়্যার। অ্যান্ড আই টেল ইউ, আপনিও কম্প্রোমাইজ করুন। আমি তা পারবো না স্যার। দেন ইউ উইল বি ইন ট্রাবল, সাংঘাতিক বিপদে পড়বেন। এই যে খোকা, আয় বস, কিছু পরামর্শ আছে। বলেন। তো চোখ মুখ এমন শুকনো লাগছে কেন রে? অফিসে অনেক ঝামেলা, কেউ কাজ করতে চায় না, খালি ফাঁকি আর টাকা বানাবার তাল। সবাই যদি এমন হয়, তুই একা কি করতে পারিস? সাধারণ স্টাফ সবাই এমন হলে দুঃখ ছিল না। এমডি সাহেবও ওই দলে, কখন কি করে বোঝা যায় না, আর মুখে সবসময় বড় বড় কথা বলছেন। ওটাই তো আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তুই সব দিক দেখে শুনে চলিস। কিন্তু আমি তো কম্প্রোমাইজ করতে পারছি না। আমি বুঝি আমি সবসময় একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, কিন্তু উপায় কি আব্বা? উপায় হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে প্রতিবাদ করা, আর না হয় স্রোতে গা ভাসিয়ে দেওয়া। দোটানায় থেকে লাভ নেই খোকা। আমি পারছি না আব্বা, আমি পারছি না। খোকা, তুই পারবি না, একা পারবি না। নিজের ক্ষতি করে লাভ কি? তুই সব ছেড়ে দে। না আব্বা, না। ও হ্যাঁ, আপনাকে বলা হয়নি, আপনাকে দুদিন হাসপাতালে থাকতে হবে, থরো চেক আপের জন্য। হাসপাতালে আমি থাকতে পারবো না। না আব্বা, আপনাকে থাকতেই হবে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। থাকতে পারি এক শর্তে, রিপোর্টগুলো পেলেই আমার ছুটি। আমি রিপোর্ট আর ওষুধ বল দেওয়া করে বাড়ির পথে হাঁটা দেবো। কেমন? আচ্ছা আচ্ছা, তাই হবে। আপনার তো ছুটি, কিন্তু আপনি চলে গেলে আমাদের কি হবে? তোমরা সব হাফ ছেড়ে বাঁচবে। বুড়ো খুব জ্বালিয়ে গেল। ও দাদু, তুমি চলে যাচ্ছ কেন? আমার এখানকার কাজ শেষ দাদু। রিপোর্টগুলো পেয়ে গেলাম, তোমার আব্বু সব ওষুধপত্র কিনে দিল। এখন যে কয়দিন বাঁচি বসে বসে ওষুধ গেলা আর কি। না দাদু, তুমি আর কয়েকদিন থেকে যাও। কয়দিন ধরে রাখবে আমাকে? যেতে তো হবেই। তোমার দাদুকে এবার যেতে দাও, কয়েকদিন পর আবার আসবেন। আমি আর আসবো না, এবার তোমরা যাবে। নিজেদের দেশ তো দেখলে না। মাসুম, কয়েকদিন ছুটি নিয়ে বৌমার মনটিকে নিয়ে ঘুরে যা। দেখি আব্বা,
অফিসে যা ঝামেলা। আপনার ছেলে আব্বা অফিস অফিস করেই শেষ হলো। এখন যাওয়া উচিত আব্বা। হুম? কোচ ছাড়ার সময় হয়ে এলো। ও হ্যাঁ, চলো। আব্বা আপনি কিন্তু প্লেনে গেলেই পারতেন, বাসে খুব কষ্ট হবে। কোনো কষ্ট হবে না। আরে কোচে তো জানাশোনা অনেক লোক পাওয়া যাবে। আব্বা, হ্যাঁ। পৌঁছে মোল্লা চাচাকে বলবেন লতিফ ভাইয়ের বাসা থেকে যেন একটা ফোন করে দেয়। আর আব্বা হ্যাঁ? ওই টিফিন ক্যারিয়ারের খাবারগুলো ফেরিতে খেয়ে নেবেন। হ্যাঁ। খাবেন কিন্তু আবার কষ্ট করবেন না। আচ্ছা আচ্ছা, উঠি তাহলে। দাদু যাচ্ছেন মন্টি, সালাম করো। থাক থাক থাক, আর লাগবে না, আর লাগবে না। চলেন আব্বা। চলো। আচ্ছা তিন্নির মা, যে সাহেব এসেছিলেন দেখতে কেমন? সাপ কেমন দেখতে কি কইরা কই, কোট প্যান্ট পইরা আইছিল, লম্ফা সুন্দর দেখবা। সুন্দর দেখতে। তুমি কিছু খেতে দিলে না? কি খাইতে দিমু, বইতেই চাই না। আপনার বইনের অসুখের খবর হই নাই, যাই যাই করবার লাগলো, সাহেবও কিছু কইল না। তাই? তুমি ঠিকই করেছো। আমার মন বলছে নিশ্চয়ই সেই মাসুমি হবে। আচ্ছা, ফোন করলেই তো হয়, গলার স্বর শুনলেই বোঝা যাবে। ফোন করব। 283 না থাক, ফোন করব না, করব না। ও তো আমার কোনো খোঁজ খবর নেয়নি। মুখ চোরা ভীরু কোথাকার। এমন পুরুষ মানুষ আমি জীবনে দেখিনি। ভালোবাসতে জানে, তারপর কি করে দায়িত্ব নিতে হয় জানে না। আজ এত দিন হয়ে গেল, আমি কেমন আছি কিছুই খোঁজ নেয়নি। কিন্তু আমি কেন কিছুতেই ভুলতে পারি না? আচ্ছা, এমন কি সবারই হয়? ফোন করে দেখি না ও কি না। আমার মন বলছে নিশ্চয়ই এ সেই মাসুম। হ্যালো, হ্যালো, কে? মাসুম সাহেব আছেন? হ্যাঁ বলবেন, ওর এক আত্মীয়। হ্যালো, কে? মাসুম বলছি। হ্যাঁ, এই তো মাসুমের গলা। হ্যালো, কে বলছেন? মাসুম সাহেব বলছেন? হ্যাঁ, মাসুম বলছি। কে আপনি? মাসুম সাহেব, হ্যাঁ বলুন। এই তো সেই গলা, সেই কথা বলার ধরন। এতদিন পর আবার মাসুম। আমার মনে হয় এবার বাবা মাকে আমাদের কথা বলা দরকার। আমার মা নেই, মনে হয় আব্বা রাজি হবেন। হুম, কিন্তু তোমার বাবা মাকে আমার ভীষণ ভয়। কেন? বড় লোকের মেয়ে, যদি না বলে দেয়, আমি আমি বলতে পারবো না। তুমি বলতে না পারো, তোমার কোনো মুরব্বিকে দিয়ে বলাও। আরে আমার তো তেমন কোনো মুরব্বিও নেই। তাহলে তাহলে আর এভাবে আমাদের মিশে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলবো। যাও, ঘরে আব্বা আছেন, তোমাকে তো চেনেন, তুমি গিয়ে বলো। না শোনো, আমি আসলে বলতে পারবো না। বলবো? কি বলবো? কি আশ্চর্য। আচ্ছা কেমন করে বলবো? আচ্ছা না 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 না, আমি কিছু বলতে পারবো না। কিছুই বলতে পারলো না। ওর বিয়ে হয়ে গেল এক জায়গায়, আমার বিয়ে হয়ে গেল আরেক জায়গায়। আমার জীবনটা এভাবেই নষ্ট করে দিল। শানুর মা, জি আম্মা। দেখো তো কে এলো। দেখতাছি আম্মা। আম্মা, সাহেব আইছেন। নাসিমা, কি হয়েছে? নাসিমা, কি হয়েছে? তুমি অমন করছো কেন? আব্বা। আব্বা, আব্বার কি হয়েছে? আব্বার খুব অসুখ। তুমি তুমি চলে যাও। বাবা, দাদুর কি হয়েছে? মা, খুব অসুখ। কি হয়েছে? তুমি কখন জানলে? দুপুরে
মোল্লা চাচা ফোন করেছিল, হঠাৎ করেই ডায়রিয়া। আগে থেকে তো কোলাইটিসের ভাব ছিলই। মেজো ভাইয়া বিকেলের ফ্লাইটে আর বড় ভাইয়া সন্ধ্যার দিকে কোচে চলে গেছে। তুমি গেলে না? অফিসে বড় গোলমাল, ওয়ার্কারদের স্ট্রাইক, যাওয়ার তো কথা ছিল। তোমার কাছে অফিস আর চাকরিই বড় হলো? যাবো তো ঠিকই বলেছিলাম। তবে গেলে না কেন? বলো বলো, যাবো কি যাবো না করে যাওয়া হলো না? অফিসের ঝামেলা তো ছিলই, তাছাড়া মোল্লা চাচার কথা অত সিরিয়াস মনে হলো না। তবে একটু আগে ফোন পেলাম, অবস্থা ভালো না, বাসাতেই অক্সিজেন দিচ্ছে। হসপিটালে রিমুভ করার মতো অবস্থাও নাকি নেই। হার্টের রোগী, ডায়াবেটিস তো আছেই, তারপর হঠাৎ ডায়রিয়া। এর চেয়ে খারাপ আর কি হতে পারে? তুমি যাই যাই করে আর গেলে না। একটা কিছু হয়ে গেলে সারা জীবন পস্তাবে। তুমি বুঝতে চাও না কেন নাসিমা? অফিসে এই অবস্থায় যাওয়া সম্ভব ছিল না। তুমি যেতে পারলে না, তোমার ভাইরা গেল কি করে? তাদের অফিস নেই, চাকরি নেই। তারা গেছে স্বার্থের টানে। তারা গেছে স্বার্থের টানে, আর তুমি প্রাণের টানেও যেতে পারলে না? না না, পারি নাই। আব্বু, দাদুর কি হয়েছে? কাল সকালের ফ্লাইটে যাচ্ছি। রাগ করছো কেন? রাগ করো না, আমি যা বুঝলাম বললাম। কাল সকালের ফ্লাইটে যশোর হয়ে বাড়ি পৌঁছতে দুপুর গড়িয়ে যাবে। হ্যালো হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ, মাসুম বলছি। মাসুম বলছি, মাসুম। শুনতে পাচ্ছেন? শোনাই যাচ্ছে না। কে? মেজু ভাই, আব্বার খবর কি? হ্যাঁ কি? হ্যাঁ, আব্বু নেই। কখন? কিছুক্ষণ আগে। কটায়? 9:45। ডাক্তার কিছু বলছেন? পালস নেই? হ্যাঁ, আর কি বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি কাল সকালের ফ্লাইটে আসছি। আব্বু, আব্বু নেই। আমি আমি বলেইছিলাম, অফিস অফিসার ডিউটি। কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? তোমার তোমার দাদু। দাদুর কি হয়েছে? নেই বাবা, দাদু নেই। আব্বু, তুমি গেলে না কেন? তুমি গেলে দাদুকে বাঁচাতে পারতে। আব্বু, তুমি গেলে না কেন? দাদু, দাদু তুমি কোথায়? তুমি আমাকে দেখতে পাচ্ছ? দাদু, দাদু। বকুল, বকুল, আব্বা কোথায়? ভাইজান, ভাইজান, তুমি তুমি একা আইসো সেজমিয়া। সব শেষ হয়ে গেছে। ভাইজান শেষ কথা বলেছিল। মাসুম কই? আমার খোকা কই? তোরা সবাই আলি, খোকা এলো না কেন? খোকা খোকা বলতে বলতে ঠান্ডা ভার হয়ে গেল। ভাইজান, চলো বাজান একবার দেখবা না? তোমার জন্য এখনো দামন করা হয়নি। না 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 না, আমি দেখবো না, আমি দেখবো না। ভাইজান, ভাইজান গো, দুনিয়ায় আমার আর কেউ থাকলো না গো। বকুল, বকুল, তুই তুই আমার সাথে থাকবি। বকুল, বকুল, তুই আমার সাথে থাকবি। ভাইজান, কে মা? তোমার ফুপু হন, সালাম করো। থাক থাক বাবা, বড় হও। মন্টি বড় হয়ে আর তোমাকে দেখেনি তো। থাক থাক বকুল, সালাম করতে হবে না। বড় ভাবি তো।
জার্নি করে মুখ একেবারে শুকিয়ে গেছে। যাও হাত মুখ ধুয়ে এসো, কিছু খাবে। ভাবি, আপনি ভাইজানকে আগে পাঠালেন না কেন? সবাই গেল, ভাইজানই জাতি পারল না। ভাইজান গেলি বাজার মরতো না। খালি খোকা খোকা কোথে কোথে বাজানের জানটা ভরে গেল। না না না, আমি যাব না। এই না এই না। কি হয়েছে তোমার? অমন করছো কেন? কি 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 হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে ভাবি? কি হয়েছে? বোধহয় বোধহয় আব্বাকে স্বপ্নে দেখেছে। এই তা হতে পারে। বাড়ির সবাই কাঁদিছে, ভাইজান কিন্তু কাঁদে নাই। মনে কয় খুব আঘাত পাইছে, শেষ দেখাটাও দেখতে পারে নাই, তাই মনে কয় স্বপ্নে দেখেছে ভাবি। ঠিক আছে, তোমরা সবাই ঘুমোতে যাও। আমার কিছু হয়নি। তোমার ফুপুকে ডাকো আন্টি। ফুপু আসছেন, কি মজা। আজ চাইনিজ রেঁধেছো? বকুল এসো, খেতে এসো। আমি যাই ভাবি, পাকের ঘরে বসে খাই। না না, এখানে বসো। পাকের ঘরে কেন? এখানে বস, স্যুপ নে। না ভাবি, আমিও শুরুয়া খাইনি। শুরুয়া না, স্যুপ। ওই হলো শুরুয়াই স্যুপ। বাজান রে যে কি খাওয়াই দেখলেন, আমারই রোজ এই শুরুয়া রাঁধে দিতে হতো। তাই আমার রাধা নাই ভালো হইতো না, খালি কইতো বৌমার মতো হয় না। ঠিক আছে, তোমাকে শিখিয়ে দেবো আমি। আচ্ছা তাহলে তুমি নুডলস খাও। বকুল, তুই হাত দিয়েই খা। আমি জাল সেমুই খাবো না ভাবি। ঝাল সেমাই? ঝাল সেমাই না ফুপু, নুডলস খাও, খুব মজা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে ওগুলো খেতে হবে না। শানুর মা। যে আম্মা। ভাত রান্না করেছে না? হ্যাঁ আম্মা। নিয়ে এসো তো, ভাত নিয়ে এসো। আর ওই ফ্রিজে মাছের তরকারি রান্না আছে, গরম করে নিয়ে এসো। আচ্ছা আম্মা। ভাইজান, এই যে চা নিন। রেখে যাও। ও বকুল, তুই? এই তোর এখানে কেমন লাগছে রে? ভালোই, কাজ কাম তো তেমন নাই। ওখানে রাত দিন কাজ কামের মধ্যে থাকতাম, আর এখানে আমি কাজ করি তা ভাবির একটুও পছন্দ না। হয়তো ভাবি আসতেছে। কি ভাইয়ের কাছে ভাবির নামে কি বদনাম করা হচ্ছে? তুমি নাকি ওকে একদম কাজ করতে দিতে চাও না? আচ্ছা দেখো, এই ঘর ঝাড় দেয়া, বাসন মাজা, কাপড় কাচা, তরকারি কোটা, মশলা পেশা, এসব কাজ করতে চায়। এসবের জন্য তো শানুর মাই রয়েছে। তাছাড়া সাহসও পাইনে, পাছে কি জানি ভাই যদি আবার বলে দুদিনের জন্য বোন এসছে বেড়াতে, বউটা তাকে খাটিয়ে মারলো। ভাবি যে কি কন, আমি কি 2 দিনের জন্য আইছি? আমি সারা জীবনই এখানে থাকবো। আমার তো দুনিয়ায় কেউ নাই। কি আমাকে রাখবেন না ভাবি? আমি আপনাদের এখানে দাসী বাঁধি হয়ে থাকবো? ছি ছি, এসব কি কথা বকুল? আরে তুমি তো সারা জীবনই থাকবে। হ্যালো, মাসুম বলছি। আপনি? আমি মিসেস আজাদ। মিসেস আজাদ? গলার স্বর শুনেও বুঝতে পারলেন না মাসুম সাহেব? আজাদ কোথায়? একটু বাইরে গেছে। আপনি একদিন আমাদের বাসায় এসেছিলেন, দেখা হয়নি। আমরাও একদিন আপনার বাসায় গিয়েছিলাম, দেখা হয়নি। হ্যাঁ, দুর্ভাগ্য আমার। গলার স্বর শুনেও আমাকে চিনতে পারলে না? দেখা হলেও চিনবে কিনা কে জানে। কে?
এখনো চিনতে পারলে না? এমনি হয়। মনে করে দেখো তো, পলি নামের কোনো মেয়েকে কোনোদিন চিনতে কি না? কে পলি? তুমি মিসেস আজাদ? হ্যাঁ, পলি এখন মিসেস আজাদ, তোমার ছেলেবেলার বন্ধু স্ত্রী। এতদিন বলনি। দুদিন ফোন করেছি, তুমি গলার স্বরেও চিনতে পারলে না। হ্যাঁ, এতদিন পরে, তাই চেনা যায়নি। চলে এসো না, অনেক অনেক কথা জমে আছে। আজাদ কোথায়? বাসায় নেই, এসে পড়বে হয়তো এখনই। আজাদ বাসায় নেই, তুমি এখন ওর বন্ধু স্ত্রী। এই আবার তোমার সেই চিন্তা ভাবনা শুরু হলো, আসবে কি না। চলে এসো, তোমার বন্ধু কিচ্ছু মনে করবে না। হ্যাঁ, আজ না, আজকালের মধ্যে হঠাৎ একদিন হাজির হয়ে তোমাকে সারপ্রাইজ দেব। অবস্থা খুব খারাপ স্যার, আপনি আর কেসগুলো ফেলে রাখবেন না, সব মেনে নেন স্যার। আপনি জাভেদ সাহেবের এনকোয়ারি কেসটা উইথড্র করেন স্যার। ওর সাসপেনশন অর্ডারটা উঠিয়ে নেন স্যার। এত টাকার মাল তাসরুফ, আমি কেসটা উইথড্র করব? আজকে কোম্পানিকে প্রায় 30 লক্ষ টাকার লোকসান দিতে হচ্ছে। তার জন্য জাভেদ সাহেবই দায়ী। তিনি চাটগা থেকে গার্মেন্টসের কাপড় ডেলিভারি নিতে প্রায় 1 মাস দেরি করেছেন। তাতে সময় মতো শিপমেন্ট করা যাচ্ছে না। বায়া পার্টির কোরিয়ার আর হংকংয়ের এজেন্টরা খুব চটে গেছে। এই ক্ষতির মাসুল দেবে কে? এটা স্যার এমডি সাহেবের হাতে ছেড়ে দেন। জাভেদ সাহেব তো এমডি সাহেবের আত্মীয়, আর এদিকে উপরের সবাইকে তেল দিয়ে বেড়াচ্ছেন। আর সবাই কিছু বলতে গেলে উল্টো ধমক মারছেন। নিজের চরকায় তেল দেন। স্যার, চরকায় তেল দেওয়া যাদের অভ্যেস, তারা চরকা পেলেই তেল দেয়, ওটা ছেড়ে দেন স্যার। আমার কেসটা কি করলেন হুজুর? অনেক দিন ফাইলটা আপনার কাছে পড়ে আছে। দেখেন হুজুর, আঙ্গুলটা একদম উড়ে গেছে। ওটা আমাদের মেশিনের চাকায় ওড়েনি। ওটা কিভাবে উড়েছে আমি জানি। আপনি তো একজন দামি লিডার। তবা তবা কি যে বলেন স্যার, আমরা আবার দামি হলাম কবে? আমরা স্যার জুতার মতো, জুতা যতই দামি হোক সেটা পাই থাকে হুজুর। আপনারা স্ট্রাইকে যাবার হুমকি দিচ্ছেন, শেষ সুযোগ আর আপনাদের দেব না। তার আগেই আমরা লক আউট ঘোষণা করব। সব কিছু ভেবে চিন্তা করবেন হুজুর। আচ্ছা আম্মা, এই বকুল ফুপু আব্বার কেমন বোন? কেন এই প্রশ্ন কেন? না, এমনি জিগাইলাম। আপন কেউ না, মন্টির দাদুর দূর সম্পর্কের বোনের মেয়ে। নিঃস্ব এতিম মেয়েটাকে আব্বা নিজের মেয়ের মতোই মানুষ করেছেন। ভীষণ ভালোবাসতেন ওকে। দেখলে না, সব সময় উনি বকুলের নাম করতেন। বকুল আর এই তোমাদের সাহেব একসাথে মানুষ হয়েছেন। ও তাই কোন? তুমি খুব ভালো ফুপি। তুমি আমাদের ছেড়ে চলে যাবে না তো? দূর পাগল, আমি তোগের সাইডে কোথাও যাব না রে মন্টি। ফুপু, একটা গল্প বলো না। হায় আল্লাহ, গল্প তো জানি নে বাজান। তাহলে একটা ধাঁধা বলো। ও রে বাজান, আমি যে ধাঁধাও জানি নে। তাহলে আমি বলে তুমি উত্তর দাও। আল্লাহ রে, আমার কি আর অত বুদ্ধি আছে? খুব সোজা ধাঁধা, সবাই জানে। আচ্ছা ক। 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, মধ্যের অক্ষর ছেড়ে দিলে উড়ে যেতে পারে। পারলাম না রে বাপ। খুব সোজা, চিতল মাছ। মধ্যের অক্ষর ছেড়ে দিলে চিল উড়ে যেতে পারে। কি ভেতরে আসতে বলবে না? না মানে, তুমি কিন্তু একটুও বদলাওনি। তুমি কিন্তু বদলেছ। কেমন? কেমন গিন্নি গিন্নি ভাব। আজাদ বাসায়নি? না, তুমি বসো না, এসে পড়বে এক্ষুনি। কতদিন পরে দেখা, কিছু বলো। বলার কি বা আছে। আজাদ বাসায়নি, কেমন অস্বস্তি লাগছে। তাই এতদিন যত কথা জমে আছে সব বলা যাবে। বলি কি হবে? ভার মুক্ত হব।
আমি কিন্তু দায়মুক্ত হতে পারছি না। এখনো দ্বিধাদ্বন্দ্ব? আজাদ হঠাৎ এসে পড়লে কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না। তুমি আমাদের খবর নিতে হঠাৎ এসে পড়েছো, আর আমি তোমাকে বসতে বলেছি। আমি ওকে সব বলেছি। কি বলেছো? বলেছি বিয়ের আগে আমি একটা ছেলেকে পছন্দ করতাম। আমরা বিয়ে করব বলে ঠিক করেছিলাম। ছেলেটা বিয়ে করব কি করব না ভাবতে ভাবতে বিয়েটা আর হলো না। ছেলেটা বিয়ে করে এখন সংসারী, আর আমি বিয়ে করেও সংসারী হতে পারলাম না। তোমার মনে অনেক দুঃখ। দুঃখ? দুঃখ থাকবে কোন দুঃখে? তাই তোমার চোখ বলছে, তোমার মন বলছে, তোমার সারা অস্তিত্ব বলছে। থাকি, ওসব কথা এখন থাক। তুমি তো সুখী। কি করে বুঝলে? কেন? ঘরে একটা সুন্দরী সংসারী বউ, একটা ফুটফুটে ছেলে, ভালো চাকরি, আর কি চাই? তবু 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 কি? না থাক, বলো না। অতীতকে বড্ড বেশি মনে পড়ে। এটা তোমার বিলাসিতা। বলি, সত্যি করে বলো, তুমি সব কিছু ভুলতে পেরেছো? মেয়েরা যা পারে না, পুরুষেরা তাই পারে। তোমরা সব পারো, সব পারো। বলি, সেদিন তাহলে আমার বাবা মাকে বলতে পারোনি কেন? তাহলে আমার জীবনটা তো এভাবে নষ্ট হতো না। তুমি 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 আমার জীবনটাকে এভাবে এভাবে নষ্ট করে দিলে মাসুম। বলি, তোমাকে একটা গান শোনাই। হে মাধবী ভীরু মাধবী, তোমার দ্বিধা কেন? হে মাধবী। না, এটুকুই থাক, আর ভাল লাগছে না। হাত থামলে কেন? আমাকে মেন করে গানটা গাইলে নাকি? হ্যাঁ, তোমাকে মেন করেই তো কবি গানটা লিখেছেন। ঠাট্টা হচ্ছে? না, ঠাট্টা নয়, সত্যি। ও হ্যাঁ, বকুল আপাকে তোমার এখানে নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, আব্বা মারা যাওয়ার পর বাড়িতে ও একা কি করে থাকবে। ভাবি কি বলেন? আমার বোন আমার কাছে থাকবে, ওর ভাবি আবার কি বলবে? বোন? রক্তের সম্পর্ক তো নেই। তাতে কি? তোমার বন্ধু এসেছে বোধহয়। কি কি ভাববে বলো তো? চুপচাপ বসে থাকো, আমি ম্যানেজ করব। তুমি সে মাসুম নও। হ্যাঁ, আমি এখন অন্য মাসুম। তোমার বন্ধু মাসুম সাহেব এসেছেন। আরে মাসুম, কখন এলি? সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। তা আমার বউয়ের সাথে আলাপ হলো? উনি বসতে চাচ্ছিলেন না, আমি বললাম যে তুমি এখনই এসে পড়বে। কি চাটা দিয়েছো, না শুধু বসেই রেখেছো? মাসুম তোমার বন্ধু, আমার কাজটা করে দিল না। আমার বন্ধু? না, তোমার বন্ধু। আমি ওকে দেখে নেব। কোনো ডিসিশনই নিতে পারে না, আর এদিকে বড় বড় নীতি কথা। দুনিয়া একদিকে চলছে আর সে একদিকে। এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? সে তোমার কথা শুনবে, তাকে বলে আমার কাজটা করিয়ে দাও। আমি জানি ওর সাথে তোমার এখনো সম্পর্ক। কি বলতে চাও তুমি? ওর সাথে আমার কি সম্পর্ক আছে? আজ 9-10 বছরের সংসারে তুমি আমাকে কি দিয়েছো? আমার মন খালি, ঘরও খালি। তুমি শুধু শুধু আমাকে কথা শোনাও। কি বললাম আমি? তুমি কি বলতে চাও আমি সব বুঝি। আমিও কিছুটা বুঝি। কি বোঝো তুমি? তুমি কিচ্ছু বোঝো না, কিচ্ছু জানো না। আমি চলি। আমি জীবনে কিছুই পেলাম না, এর জন্য তো ওই দায়ী। মাসুমই দায়ী। মাসুম, তুমি সুখে থাকবে, আর আমি? না না,
আমার এই সর্বনাশের জন্যে ওই মাসুমি দায়ী। আমি ওর সুখের সংসারে ওকে একা সুখে থাকতে দেব না। আমার জীবনটা এভাবে নষ্ট করে হ্যালো হ্যালো মিসেস মাসুম, হ্যাঁ বলছি। আপনি? কেমন আছেন? ভালো। খুব ভালো? খুব ভালো কিনা বলতে পারি না, তবে ভালো। এরকম স্বামী নিয়ে আপনি সংসার করেন, খুব ভালো থাকার তো কথা নয়। কেন বলুন তো? আপনাকে মাসুম সাহেব ভালোবাসেন? হ্যাঁ, বাসেনি তো, এ প্রশ্ন কেন? ভুল, ভুল, সবই ভুল। মাসুম সাহেব আপনাকে ভালোবাসেন না, মাসুম সাহেব আমাকে ভালোবাসেন। মাসুম বকুলকে ভালোবাসে। কি যাতা বলছেন আপনি? ঠিকই বলছি। মাসুমের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ওর এই স্বভাবের জন্য তা হলো না। ওর মনের ঠিক নেই জানেন, সে এখনো আমার কাছে আসে ভালোবাসার কথা শোনাতে। মাসুম কয়েকটা জীবন নষ্ট করে দিল। না না না, আমি এসব বিশ্বাস করি না। আমি আমি কিচ্ছু বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। না না, আমি আমি কিচ্ছু বিশ্বাস করি না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কি হলো ভাবি, অমন করতেছেন কেন? না, কিছু হয়নি। তুমি যাও, তুমি যাও এখান থেকে। তুমি তুমি আমার ঘর ভেঙেছো। অত কষ্ট, অত ভালোবাসার শখ, তবে তবে বিয়ে করলে না কেন? কি কি বলতেছেন ভাবি? আপনার কি মাথা খারাপ হয়ে গেল? ভাইজান আমার বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের মতো? ভাই নয়। থাকো, তোমরাই থাকো এই সংসারে। আমি আমি চলে যাই। আপনি যাবেন কেন? আপনি স্বামী, আপনি সওয়াল, আপনি সুখের সংসার। না না ভাবি, আমি আমি চলে যাব, আমি চলে যাব। এই দুনিয়ায় আমার কেউ নাই, কেউ নাই। কি হয়েছে? কি হয়েছে সীমা? কি আর হবে, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমাকে ছুটি দাও। এ কথা কেন? তুমি তোমার পলি আর বকুলকে নিয়েই থাকো, আমাকে তুমি ছুটি দাও। পলি, বকুল, কি বলছো তুমি? কি, পলি খানকে চিনতে কষ্ট হচ্ছে? তোমার বন্ধুর স্ত্রী, যাকে তুমি এখনো ভালোবাসার কথা শোনাতে যাও। এসব কি বলছো তুমি? কে বলেছে? কে আবার বলবে? বলো সব মিথ্যে। বলো, বলো পলি খানকে চেনো না, বলো তুমি বকুলকে ভালোবাসো না। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। তুমি তুমি আমাকে বিয়ে করতে গেলে কেন? এতগুলো জীবন তুমি নষ্ট করে দিলে। এতগুলো জীবন নষ্ট করে দিলাম? এ কি তুমি কি বলছো নাসিমা? একদিন পর তুমি কি বলছো? তুমি তুমি এখান থেকে চলে যাও। বকুল, আমি আমি চলে যাব ভাইজান। আমি আর এখানে একদিনও থাকবো না। ভাইজান, ভাইজান তুমি মোল্লা চাচাকে চিঠি লিখে দাও, আমাকে সে নিয়ে যাক। ভাইজান, অফিসে এত গোলমাল, আর এখানে এসব কি পাগলামি শুরু হলো? হ্যালো স্যার, আপনার ফোন। আচ্ছা দাও। কে? সীমা, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো পৌঁছেছি। না না, তুমি কিছু চিন্তা করো না। আরে আমার কিচ্ছু হবে না। না, ওদের এত সাহস হবে না। না না, এত সমস্যা সামনে রেখে আমি অফিস থেকে চলে যেতে পারবো না। দেখি, আরে দেখি ওরা আমার কি করে। মনটা কি করছে? আমার জন্য কান্নাকাটি করছে। আরে ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখো, আমি এদিকটা ম্যানেজ করে একটু পরেই আসছি। স্যার, আপনার ফোন। হ্যালো, কে?
পলি, তুমি কি ব্যাপার? তুমি চলে এসো এখানে। অফিসের কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না তুমি কোথায় আছো। না, আমি পালিয়ে যাব না। না, পালিয়ে যাওয়া নয়, পড়নি সেই সবচেয়ে বড় যোদ্ধা যে আত্মরক্ষার জন্যে যুদ্ধক্ষেত্র থেকে কৌশলে চলে আসতে পারে। কথাটা সত্যি নয়। আজাদ বাসায় নেই, তোমার কোনো অসুবিধে হবে না। আমি বলছি তুমি আমার এখানে চলে এসো মাসুম। আমার এই অনুরোধটা তুমি রাখো, আসবে না? ইয়ে শোনো, না এখন যাওয়া সম্ভব নয়, এখন রাখি। আমি কি পলির ওখানে যাব? না, যাব না। আমি পালিয়ে যেতে পারি না, পলির ওখানে তো যেতেই পারি না। অফিস থেকে অন্য কোথাও চলে যাব? অফিসে সবাই উত্তেজিত, কাউকেই বিশ্বাস করা যায় না। আমার ছেলেবেলার বন্ধু আজাদ, তাও ওদের সাথে হাত মিলিয়েছে। কাউকেই বিশ্বাস করা যায় না। আর এদিকে এমডি সাহেবও ব্যক্তি স্বার্থে ভালো লোকগুলোকে খেপিয়ে তুলছে। আমার বাসায় চলে যাওয়াই বোধহয় ঠিক হবে। পলির ওখানে যাব না বাসায় যাব? না, আমি কোথাও যাব না। না না, আমি পালিয়ে যাব না, আমি ওদের মোকাবেলা করব। কে? ও ও ও ও, আপনারা? হ্যাঁ, আপনার সাথে শেষ মোকাবেলা। আপনি সব সর্বনাশের মূল। এমডি সাহেব তো ভালো লোক, হে তো আমাদের পাওনা মিটাইয়া দিবারই চায়। এই বেটায় দিব কি দিব না, করব কি করব না, আমাদের শেষ করে দিছে ইনি ভাই। আমাদের অনেক আশার কথা শুনিয়েছেন। চেয়ারম্যানের কাছে যাবেন, তার সাথে আলাপ করে সব সমস্যা মিটিয়ে দেবেন, তা উনি সময়ই পেলেন না। আপনি যাবেন কি যাবেন না তা আমরা জানি না, আমরা আমাদের পাওনা চাই। ইনি এই অফিসটাকে শেষ করেছেন, আমাদেরকেও শেষ করেছেন। আমরা ওকে শেষ করে দেব। বেটা খালি থানায় পানাই করে, এই বেটাকে শেষ করে। চলে আয়, চলে আয় খোকা, চলে আয়। চলে এসো মাসুম, তুমি চলে এসো। চলে আসো ভাইজান, ভাইজান চলে আসো। চলে এসো, তুমি চলে এসো। আপু, তুমি চলে এসো। মন্টি, নাসিমা, পলি, বকুল আমাকে ডাকছে, আব্বা আমাকে ডাকছে। কোন দিকে যাব আমি? না, আমি পালিয়ে যাব না। না, আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না। যাব কি যাব না নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন মাসুম খায়রুল আলম সবুজ, নাসিমা কেয়া চৌধুরী, পলি ফাল্গুনী হামিদ, বকুল কোহিনুর কাজী, আজাদ গোলাম কবির, মারুফ মুজিবুর রহমান খান, আমজাদ সানি ওবায়দুল হক সরকার, মন্টি শুভ বাকার। অন্যান্য চরিত্রে ছিলেন আমিরুল ইসলাম, আফরোজা হাসান, হাসনাত জাহান মুনিরা হক, রানু দাস, আশা বাগ, দিল মোহাম্মদ, মাহবুবুর রহমান ও মোহাম্মদ নুরুল ইসলাম। সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন নজমুল আলম।